বাসে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগ ফিরিয়ে দিতে গিয়ে সেই বাসায় নিজের 12 বছর আগে হারিয়ে যাওয়া মাকে দেখে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। এই ছেলে, কি হলো তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? তার কথা শুনে বুঝতে পারলাম সে আমাকে চিনতে পারেনি। আমি নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বললাম, আসলে আন্টি, আমি এই ব্যাগটা আজ সকালে বাসে পেয়েছি। ব্যাগের ভেতরে এই বাসার ঠিকানা ছিল, তাই দিয়ে যেতে এলাম। মা ব্যাগটার দিকে তাকিয়েই যেন হাঁপ ছেড়ে বাঁচল। হায় আল্লাহ, এই ব্যাগটার জন্য তোমার আঙ্কেল কত টেনশন করছিল। আসো বাবা, ভেতরে আসো। তারপর ঘরের ভিতর চিৎকার করে ডাক দিল, এই লাবণ্য, তোর বাবাকে ডাকতো, বল ব্যাগ পাওয়া গেছে। লাবণ্য নামটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তবে কি আমার পর আরও একজন এসেছে এই পৃথিবীতে, যাকে মা আদর করে আগলে রেখেছে? তুমি হয়তো জানো না বাবা, এই ব্যাগে আমার স্বামীর গ্রামের বাড়ির জমির দলিল সহ অনেক দরকারি কাগজপত্র ছিল। এগুলো হারিয়ে গেলে আমরা বড় বিপদে পড়তাম। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমি কোনো উত্তর দিলাম না। আমার চোখ শুধু মায়ের মুখে আটকে ছিল। 12 বছর, একজন মানুষ 12 বছরে কতটা বদলে যায়, কিন্তু মায়ের হাসিটা আজও একই রকম আছে। সেই হাসি যা দেখে ছোটবেলায় আমার সব কষ্ট দূর হয়ে যেত। শুধু সেই মানুষটাই আজ আমাকে চিনতে পারছে না। আমার মা যখন হারিয়ে যায় তখন আমার বয়স ছিল 11 বছর। বাবা শুধু বলেছিল, তোর মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর কোনো দিন ফিরবে না। আমি যতবার জিজ্ঞেস করেছি কেন, বাবা ততবার চুপ করে থেকেছে। মা হারিয়ে যাওয়ার কয়েক মাস পর এক রাতে খবর এলো, বাবা গাড়ি চাপায় মারা গেছে। কিন্তু গ্রামের মানুষ বলতো ওটা দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছে করে বাবাকে মেরে ফেলেছে। সত্যিটা আজও অজানা। তারপর 2 বছর দাদির কাছে মানুষ হয়েছি। অভাব, অনাহার আর অপমানের জীবন সহ্য করতে না পেরে একদিন টিকিট ছাড়াই ট্রেনের ছাদে উঠে ঢাকায় চলে আসি। সেই থেকে এই শহরই আমার ঠিকানা। ঠিক তখনই একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন। বয়স 50-এর বেশি হবে। তিনি ব্যাগটা খুলে সব কাগজপত্র দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি না থাকলে আজ আমি বড় বিপদে পড়তাম। আমি কিছু বললাম না, কারণ আমার চোখ তখনও মায়ের উপরে ছিল। ভদ্রলোক সেটা খেয়াল করে হেসে বললেন, কি ব্যাপার, আমার স্ত্রীকে এভাবে দেখছো কেন? আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে বললাম, না, কিছু না। ঠিক তখনই ছোট্ট পায়ের শব্দ শুনে তাকালাম। 10 বছরের একটি মেয়ে দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। গোলগাল মুখ, দুটো বেনি করা চুল, পরনে গোলাপি ফ্রক। মা তার মাথায় হাত বুলিয়ে বলল, এই হলো আমার মেয়ে লাবণ্য। লাবণ্য মিষ্টি হেসে বলল, ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আব্বু সকাল থেকে শুধু ব্যাগেরই কথা বলছিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়েই রইলাম। যদি সত্যি আমার মায়ের মেয়ে হয় তাহলে ও আমার ছোট বোন। হঠাৎ মনে হলো এই পৃথিবীতে আমার মায়ের পেটে আরও একজন আছে। আমি আর চোখে তাকালাম মায়ের দিকে। মা দাঁড়িয়ে পরম মায়ায় সেই সোফায় বসা ভদ্রলোকের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। যে মায়া, যে অধিকার একদিন আমার বাবার উপর ছিল, আজ তা অন্য কারো। আমার বুকের ভিতর এক তীব্র ক্ষোভ, অভিমান আর এক ডজন অনুচ্চারিত প্রশ্ন মোচড় দিয়ে উঠতে লাগলো। যে নিজের 11 বছরের সন্তানকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এখানে অন্য এক সংসার পেতে সুখী দিন কাটাচ্ছে, আমি উঠে দাঁড়ালাম। এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিজের দম আটকে মরে যাওয়া। কিন্তু আমি এত সহজে হাল ছাড়ব না। আমার বাবার মৃত্যু আর মায়ের নিখোঁজ হওয়ার পেছনে যে রহস্য লুকিয়ে আছে তার শেষ দেখে ছাড়ব। আমি আসি আন্টি, আমার ডিউটির সময় হয়ে যাচ্ছে। কোনো মতে কথাটি বলে দরজার দিকে পা বাড়ালাম। আরে বসো বাবা, একটু মিষ্টি মুখ করে যাও। মা পেছন থেকে ডাকলো। আমি আর পেছনে তাকালাম না। দরজার বাইরে এসে এক বিশাল দীর্ঘশ্বাস নিলাম। মনে মনে বললাম, বাসার সিঁড়ি দিয়ে হড়বড় করে নিচে নেমে এলাম।
বুকের ভেতর এক তীব্র ঝড়, চোখ ফেটে জল আসতে চাইছে, কিন্তু আমি তা চেপে রাখলাম। 12টা বছর যে চোখ শূন্যতা আর অবহেলায় রেখেছে, সেই চোখে আজ হুট করে জল মানায় না। রাস্তায় নেমে একটা সিগারেট ধরালাম, ধোঁয়াটা ফুসফুসে টেনে নিয়ে আকাশের দিকে তাকালাম। মাথার উপর মেঘলা আকাশ, ঠিক আমার জীবনের মতোই অন্ধকার। মা ভালো আছে, সুখে আছে, নতুন একটা সংসার গুছিয়ে নিয়েছে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু আমার বাবার কি অপরাধ ছিল? কেন বাবা এই দুর্ঘটনার রাতে শেষ হয়ে গেল? আর গ্রামের মানুষ কেনই বা বলতো ওটা দুর্ঘটনা নয়? চাকরির ডিউটি মাথায় উঠল। গ্যারেজে ফিরে গাড়ির স্টিয়ারিংয়ে যখন হাত রাখলাম, তখন হাত দুটো কাঁপছিল। আমি পেশায় একজন সাধারণ হতে পারি, কিন্তু আজ থেকে আমার জীবনের লক্ষ্য আর সাধারণ নেই। পরদিন সকাল থেকে আমি এই বনানীর এলাকাটায় চক্কর দিতে লাগলাম। মায়ের নতুন স্বামী, যাকে মা আঙ্কেল বলে ডাকতে বলল, ওনার নাম এনামুল হক। এলাকার একটা কোম্পানিতে ভালো চাকরি করে। খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারলাম এনামুল সাহেব মানুষ হিসেবে ভীষণ ভালো এবং পরোপকারী। কিন্তু মায়ের অতীত সম্পর্কে কেউ কিছু জানে না। সবাই জানে 12 বছর আগে এনামুল সাহেবের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি এক দূর সম্পর্কের আত্মীয়কে বিয়ে করেন, যিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত আমার মা মাথায় জট পাকিয়ে যাচ্ছিল। দাদের মুখে শোনা ছোটবেলার আবছা কিছু স্মৃতি মনের ভেতর ভিড় করে এলো। বাবা তো খুব একটা ভালো মানুষ ছিলেন না, তা আমি ছোটবেলাতেই বুঝতাম। মায়ের গায়ে হাত তুলতেন প্রায়, কিন্তু মা কেন হুট করে উধাও হয়ে গেলেন? সন্ধ্যায় আমি আবার এই বাসায় নিচে গিয়ে দাঁড়ালাম। উদ্দেশ্য ছিল এনামুল সাহেবের সাথে কোনোভাবে একটু কথা বলা। ভাগ্য ভালো, উনি তখন বাড়ি থেকে নামছিলেন। আমাকে দেখে চিনতে পারলেন। আরে, তুমি সেই ছেলেটা না? কি যেন নাম তোমার? শাহেদ আঙ্কেল। আমি বানিয়ে একটা নাম বললাম। হ্যাঁ, শাহেদ। এখানে কি করছো বাবা? আসলে আঙ্কেল, আমি একটা পার্ট টাইম ড্রাইভিংয়ে কাজ করছিলাম, যদি কাজ খুঁজছিলাম যদি আপনার চেনা জানার মধ্যে। এনামুল সাহেব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হেসে বললেন, আমার নিজের একটা গাড়ি আছে, তবে ড্রাইভার না থাকার কারণে কেউ চালায় না। তবে তুমি যদি চাও, কাল থেকে আমার গাড়ি চালাতে পারো। বেতন খুব একটা ভালো দিতে না পারলেও খারাপ দেব না। আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। নিয়তি বোধহয় একেই বলে, যে মায়ের খোঁজে 12 বছর কেটে গেছে, আজ তার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছি আমি। পরদিন থেকে আমার ডিউটি শুরু হলো। গাড়ি নিয়ে যখন ওনাদের পটিকোয় দাঁড়ালাম, তখন লাবণ্য দৌড়ে নিচে নেমে এলো। আরে, ব্যাগ ফেরত দেওয়া ভাইয়াটা আমাদের ড্রাইভার। ও বেশ খুশি হলো। আমি মৃদু হাসলাম। আমার নিজের বোন, অথচ ও জানেই না আমাদের শরীরে একই মায়ের রক্ত বইছে। দুপুরের দিকে এনামুল সাহেব নামিয়ে নিচে দিয়ে আমি গাড়িতে বসেছিলাম। হঠাৎ ওনার ফেলে যাওয়া একটা ডায়েরির চোখে পড়ল। ডায়েরির পাতায় ওনার ব্যক্তিগত কিছু নোট লেখা। কৌতূহল সামলাতে না পেরে পাতা উল্টাতে উল্টাতে একটা পুরনো চিঠির টুকরো পেয়ে গেলাম। হস্তাক্ষরটা আমার খুব চেনা। ওটা আমার মায়ের হাতের লেখা। চিঠির ভাঙা ভাঙা লাইনে যা লেখা ছিল, তা পড়ে আমার পায়ের তলার মাটি সরে গেল। এনামুল ভাই, ও আমাকে আর বাঁচতে দেবে না। ওই ডাইনিটার সাথে মিলে ও আমার সন্তানকে বিক্রি করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি রাজীবের, আমার বাবার ওই পৈশাচিক রূপ আর সহ্য করতে পারছি না। ও জুয়া আর অন্য নারীর নেশায় অন্ধ হয়ে গেছে। আমি যদি আজ পালিয়ে না যাই, ও আমার ছোট ছেলেটাকে শেষ করে দিবে। আমি দূর থেকে আমার ছেলেকে দেখে রাখবো, কিন্তু ওর সামনে যাব না। ও জানুক ওর মা মরে গেছে, তাও যেন ওই নরপশুটার কাছে আমার ছেলেটা সুরক্ষিত থাকে। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তার মানে মা কোনো অপরাধ করেনি, মা আমাদের ছেড়ে চলে যায়নি, বরং আমাকে বাঁচানোর জন্যই নিজের সংসার ত্যাগ করেছিল। আমার বাবা, যাকে আমি এতদিন নির্দোষ ভেবে এসেছি, সে আসলে এক অন্য নারীর ফাঁদে পড়ে নিজের পরিবারকে ধ্বংস করেছিল। আর বাবার সে তথাকথিত দুর্ঘটনা, তবে কি সেই অন্য নারী তার জুয়ার আড্ডার কোনো শত্রু? ওনাকে মেরে ফেলেছিল?
কি ব্যাপার শাহেদ, কাঁদছো কেন? হঠাৎ গাড়ির দরজায় চেনা গলার আওয়াজ। চমকে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছেন, হাতে একটা টিফিন ক্যারিয়ার। হয়তো এনামুল সাহেবের জন্য খাবার পাঠাতে এসেছিলেন। আমি তাড়াতাড়ি চোখ মুছে গাড়ি থেকে নামলাম। মা আমার চোখের দিকে তাকালেন। সেই চেনা মায়া ভরা চোখ। 12 বছর আগের সেই মা, যে আমার সামান্য কেটে গেলে আঁচল দিয়ে রক্ত মুছে দিত। মায়ের চোখ দুটো হঠাৎ করে কেমন যেন চঞ্চল হয়ে উঠল। উনি আমার মুখের দিকে তাকিয়ে খুব খুঁটিয়ে দেখতে লাগলেন। ওনার ঠোঁট দুটো কাঁপছিল। তোমার তোমার থুতনির নিচে ওই কাটা দাগটা কিসের বাবা? মায়ের গলা বুঝে এলো। আমার মনে পড়ে গেল, এই ছোট থাকতে সাইকেল থেকে পড়ে গিয়ে থুতনি কেটে গিয়েছিল আমার। মা সেদিন সারা রাত ঘুমাননি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কাঁপানো গলায় বললাম, মা চিনতে পারোনি তোমার সেই অভাগা ছেলেকে? মায়ের হাতে টিফিন ক্যারিয়ারটা ঝনঝন শব্দ করে পড়ে গেল। চারপাশের শব্দ যেন এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। দুপুরের খাখা রোদে বনানীর ওই রাস্তায় শুধু আমাদের দুজোড়া চোখের জল মুখোমুখি দাঁড়িয়ে রইল। মা 2 হাতে নিজের মুখ ঢাকলেন। ওনার সারা শরীর কাঁপছিল। তারপর অস্ফুট স্বরে ডাকলেন, সায়ান, আমার সায়ান, তুই বাবা? মায়ের মুখ থেকে নিজের নামটা আসল শুনে বুকের ভেতর জমে থাকা 12 বছরের বরফটা এক লোহময় গলে জল হয়ে গেল। কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। মা এগিয়ে এসে আমার হাত দুটো ধরতে চাইলেন। ওনার চোখে তখন হাজারটা প্রশ্ন, আকুতি আর এক বুক অনুশোচনা। আমি আলতো করে মায়ের হাত দুটো সরিয়ে দিলাম। নিজের চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশটা দেখে নিলাম। কেউ আমাদের দেখছে না তো? আমি মায়ের মুখোমুখি দাঁড়িয়ে খুব শান্ত কাপা গলায় বললাম, মা শান্ত হও, আর একটা কথাও না, শুধু আমার একটা অনুরোধ রাখো। আমি যে তোমার ছেলে, এই সত্যিটা দয়া করে আর কাউকে বলো না, কোনো দিনও না। মা চমকে উঠলেন। ওনার চোখের জল উপচে পড়ল। সে কি করে বাবা সায়ান? তুই কি কথা বলছিস? আমি তোকে কত খুঁজেছি। ওই পশুটার হাত থেকে তোকে বাঁচাতে আমি পালিয়ে এসেছিলাম। আমি যদি ওই সংসারে নিজে থেকে না পালিয়ে আসতাম, তাহলে তোকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আমাকে বাধ্য করেছিল পালিয়ে আসতে। ভেবেছিলাম তুই তোর দাদির কাছে নিরাপদ থাকবি। কিন্তু পরে যখন গ্রামের লোক পাঠালাম, শুনলাম তোর বাবা মারা গেছে আর তুইও নিখোঁজ। আমি তোকে স্বেচ্ছায় সেরে আসিনি রে বাবা। আমি জানি মা। মায়ের কথা কেড়ে নিয়ে আমি বললাম, এই গাড়িতে বসে আঙ্কেলের ডায়েরি থেকে তোমার লেখা সে চিঠিটা আমি পড়েছি। আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি জেনে গেছি আমার মা কোনো অপরাধী নয়, সে দোষী নয়। তুমি আমাকে বাঁচানোর জন্যই নিজের সুখ বিসর্জন দিয়েছিলে। একজন সন্তানের জন্য এটাই অনেক বড় সান্ত্বনা মা। আমি একটু থামলাম। তারপর এনামুল সাহেবের আলিশান গাড়িটার দিকে তাকিয়ে বললাম, এখানে তোমার একটা সুন্দর সংসার আছে, একটা মিষ্টি মেয়ে আছে লাবণ্য। আর এনামুল সাহেব মানুষ হিসেবে ভীষণ ভালো। আর যদি তুমি সবাইকে বলো যে এই সাহেব আসলে তোমার আগের পক্ষের ছেলে, তবে এই সাজানো সংসারটা কুয়াশা নেমে আসবে, তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আমি তা হতে দেব না। কিন্তু সায়ান, তুই কিভাবে থাকবি এই শহরে এত কষ্ট করে? লাবণ্যর বাবাও জানে এই কথা। লাবণ্যর বাবাই তোকে খুঁজতে লোক পাঠিয়েছিল। মা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। আমি মৃদু হাসলাম। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বুক নিয়তি মেনে নেওয়ার স্তব্ধতা। আমি ছোটবেলা থেকে এই ভেবেই বড় হয়েছি যে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউই নেই। রাস্তার ধুলোবালি, ফুটপাতে আর ট্রেনের ছাদ আমাকে লড়তে শিখিয়েছে। আমি এখনও তাই ভেবেই বাকি জীবনটা কাটিয়ে দিব মা। ওটাই আমার অভ্যাস। এনামুল সাহেবের গাড়ির ড্রাইভার হিসেবে জয়েন করেছিলাম শুধু কয়েকটা প্রশ্নের উত্তরের জন্য, আমার বাবার মৃত্যুর পেছনের সেই কালো রহস্যের জট খোলার জন্য। আজ তোমার চিঠিটা পড়ে সেই উত্তর আমি পেয়ে গেছি। আমার আর কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই। আমি নিচু হয়ে রাস্তা থেকে টিফিন ক্যারিয়ারটা তুলে মায়ের হাতে দিলাম। মায়ের হাত দুটো তখনও কাঁপছিল। মা, লাবণ্য আমার ছোট বোন, ও যেন খুব ভালো থাকে। আর তুমি, তুমি এই সংসারে ভালো থেকো। আজ থেকে আমি আর সায়ন নই, আমি শুধু শায়েদ। কাল থেকে আমি আর এ কাজে আসবো না, অন্য কোথাও, অন্য কোনো ঠিকানায় চলে যাব। মা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন।
ওনার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছিল, কিন্তু ওনার মুখে কোনো কথা ফুটলো দেখলো না। উনিও হয়তো বুঝতে পারছিলেন এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমার সিদ্ধান্তটাই সবার জন্য সবচেয়ে মঙ্গলজনক। আমি মায়ের পায়ে হাত দিয়ে শেষবারের মতো সালাম করলাম। তারপর গাড়ির চাবিটা পকেট থেকে বের করে মায়ের হাতে দিয়ে বললাম, আঙ্কেলকে বলো আমার জরুরি একটা কাজ পড়ে যাওয়ায় আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলাম। আর কথাটা শেষ করতে পারলাম না, গলাটা আটকে আসছিল। আর এক মুহূর্ত দাঁড়ালে হয়তো আমি আমার দেওয়া দেওয়াল নিজেই ভেঙে ফেলবো। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, তারপর বড় বড় পা ফেলে বনানীর সে চেনা গলিটা ধরে হাঁটতে শুরু করলাম। সায়ান, পেছন থেকে মায়ের একটা চাপা আর্তনাদ ভেসে এলো, কিন্তু আমি আর পেছনে ফিরে তাকালাম না। চোখের কোণ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পিচ ঢালা রাস্তায় মিশে গেল। বুকের ভেতর এক অদ্ভুত হালকা লাগছিল। 12 বছরের কুয়াশাটা আজ কেটে গেছে। মা নির্দোষ, মা আমাকে ভালোবাসতো। এই সত্যটুকু আমার একাকী জীবনের বাকি পথ চলার জন্য সবচেয়ে বড় পাথেয় হয়ে থাকবে। সূর্যটা তখন মাথার উপর চড়চড় করছে। আমি ভিড়ের মাঝে হারিয়ে গেলাম নিজের চেনা একাকী পৃথিবীর উদ্দেশ্যে। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি? আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।